ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা পার্ট বি অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ড চ্যাপ্টারটা করছিলাম। এই চ্যাপ্টারে দুটো মেথডে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট আমরা দেখছিলাম। প্রথম মেথড ছিল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড, যেটা আমরা করেছি, এবং সেকেন্ড মেথড কনভার্সন মেথড। আগের দিন আমরা কনভার্সন মেথডের প্রোফর্মা দেখে নিয়ে দুটো অঙ্ক করেছিলাম, ক্রেডিট সেল ক্যালকুলেট করা এবং ক্রেডিট পারচেজ ক্যালকুলেট করা। আজকে আমাদের কনভার্সন মেথডের পার্ট 2 ভিডিওতে আমরা কনভার্সন মেথডেরই কিছু অঙ্ক করে নেব। আগের ভিডিওয় অর্থাৎ কনভার্সন মেথডের পার্ট 1 ভিডিওতে আমরা ডেটার্স আর বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, ক্রেডিটার্স আর বিলস পেয়েবল অ্যাকাউন্ট নিয়ে অঙ্ক করেছিলাম। আজকে আমরা ফার্স্ট যে অঙ্কটা করব সেটা আগে দেখে নিই। দিলীপ মিশ্রা does not maintain double entry books of accounts for his small business. On 31st December 2019, the following data are available. কি দিয়েছে? Cash in hand 1250, cash at bank with UBI 4500, value of unsold goods in his business. ভ্যালু অফ আনসোল্ড গুডস মানে ক্লোজিং স্টক। এই টার্মগুলো আমাদের ভালো করে যেটা দেওয়া আছে সেখান থেকে বুঝতে হবে। ভ্যালু অফ আনসোল্ড গুডস মানে সেটা কিন্তু ক্লোজিং স্টক 8250। অ্যামাউন্ট পেয়েবল টু দ্য সাপ্লায়ার্স অফ গুডস, সাপ্লায়ার অফ গুডস যে সাপ্লাই করেছে গুডস তাকে অ্যামাউন্ট পে করছি মানে তাকে কি বলে? ক্রেডিটার্স। তাহলে অ্যামাউন্ট পেয়েবল টু দ্য সাপ্লায়ার্স অফ গুডস মানে হচ্ছে ক্রেডিটার্স। অ্যামাউন্ট রিসিভেবল ফ্রম কাস্টমার্স, কাস্টমারের থেকে অ্যামাউন্ট পেয়েছি তার মানে ডেটার্স। অ্যামাউন্ট ডিউ ফর এক্সপেন্সেস, ডিউ মানে আউটস্ট্যান্ডিং, তার মানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 700। লোন টেকেন ফ্রম কল্যাণ 6000, ভ্যালু অফ ফার্নিচার 6200 আর ভ্যালু অফ অ্যাপারেটার্স 2100। কি ক্যালকুলেট করতে বলেছে? অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অফ দিলীপ মিশ্রা ইন হিজ বিজনেস অন 31st December 2019। তাহলে অঙ্কটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু কিছু অ্যাসেট আর লায়াবিলিটি তোমাকে দিয়ে দিয়েছে। আর কি ক্যালকুলেট করতে বলেছে? ক্যাপিটাল। তাহলে আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, মানে একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে আমরা ব্যালেন্স শিট কীভাবে তৈরি করে সেটা নিশ্চয়ই আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডেও দেখেছি। আমরা ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সও করেছি, ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সও করেছি। তো আমরা তার প্রোফর্মাটা জানি বা কিভাবে করতে হয় সেটা জানি। তাহলে সেইভাবেই আমরা করব। প্রথমে দেখো উপরে ইন দ্য বুকস অফ দিলীপ মিশ্রা লিখে নিয়েছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ অন 31st 12 2019, অথবা আমরা এখানে নিচে ইন দ্য বুকস অফ না লিখে কম্পিউটেশন অফ বা ক্যালকুলেশন ফর ক্যাপিটাল অফ দিলীপ মিশ্রাও লিখতে পারি। এরপরে আমরা লায়াবিলিটি অ্যামাউন্ট আর অ্যাসেট অ্যামাউন্ট বলে ছক টেনে নিয়েছি। তাহলে আমরা পরপর বসাবো। প্রথমে দেখো ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে। আমরা চেষ্টা করব যেরকম পরপর হয়, যেরকম সিকোয়েন্স ওয়াইজ হয় সেভাবেই লিখতে। তাহলে ফার্স্ট আমাদের কি আসে? ফিক্সড অ্যাসেটস আসে। তাহলে অ্যাসেট দিকে ফার্স্ট আমরা ফার্নিচার লিখেছি 6200 আর ভ্যালু অফ অ্যাপারেটার্স লিখেছি 2100। প্রথমে ফিক্সড অ্যাসেট, তারপর কারেন্ট অ্যাসেটগুলো আসে। কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথম দেখো অ্যামাউন্ট রিসিভেবল ফ্রম কাস্টমার্স, বাট আমরা ব্যালেন্স শিটে লিখি ডেটার্স, আমরা ডেটার্সই লিখব 3750। ভ্যালু অফ আনসোল্ড গুডস ইন হিজ বিজনেস, তাহলে আনসোল্ড গুডস মানে ক্লোজিং স্টক, তাহলে আমরা এখানে ক্লোজিং স্টক লিখেছি স্টক 8250। নেক্সট তারপরে আমরা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক লিখব 4500 আর ক্যাশ ইন হ্যান্ড 1250।
তাহলে অ্যাসেট দিকটা এভাবে আমরা সিকোয়েন্সিয়ালি লিখে নেব, প্রথমে ফিক্সড অ্যাসেট, তারপর যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে ইনভেস্টমেন্ট, না হলে কারেন্ট অ্যাসেট, এভাবে পরপর। লায়াবিলিটি দিকেও তাই, আমাকে যদিও ক্যাপিটাল ক্যালকুলেট করতে বলেছে, বাট তা সত্ত্বেও আমরা ক্যাপিটাল যেহেতু প্রথমে আসে আমরা উপরে লিখতে পারি, তাহলে ক্যাপিটাল বলে আমি জায়গাটা ফাঁকা রেখেছিলাম। তারপরে আছে ক্রেডিটার্স, দ্য অ্যামাউন্ট পেয়েবল টু দ্য সাপ্লায়ার্স অফ গুডস, মানে ক্রেডিটার্স 2500। লোন ফ্রম কল্যাণ, কল্যাণের থেকে আমি লোন নিয়েছি মানে আমার লায়াবিলিটি, তাহলে লোন ফ্রম কল্যাণ 6000। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, অ্যামাউন্ট ডিউ ফ্রম এক্সপেন্সেস 700, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তাহলে এগুলো লিখে নিয়েছি। নিয়ে অ্যাসেট দিকটা যোগ করেছি 26,050, আর এদিকে ক্যাপিটাল আমাদের ব্যালেন্সটা হয়েছে 16,850, এক্সেস অফ অ্যাসেটস ওভার লায়াবিলিটিস। তাহলে এইভাবে আমরা যদি আমাদের ব্যালেন্স শিট রিলেটেড কিছু আসে, মানে ক্যাপিটাল ক্যালকুলেট করতে বলে বা অন্য যে কোনো মিসিং ফিগারই কিন্তু আমাদের ক্যালকুলেট করতে বলতে পারি, তাহলে এভাবে আমরা এটা করে নেব। এরপরে আমরা আগের দিনই বলেছিলাম যে এই কনভার্সন মেথড থেকে ছোট ছোট অঙ্ক হিসেবে 1 মার্কসের কোয়েশ্চেনে কিন্তু প্রায়ই তোমাদের দেয়, মানে অনেক সময় এমসিকিউতেও এরকম ছোট ছোট কোনো একটা মিসিং ফিগার ক্যালকুলেট করতে বলে, কিংবা 1 মার্কসের যে কোয়েশ্চেন আসে সেখানেও আসে। তো সেই রিলেটেড কিছু অঙ্ক এবার আমরা দেখে নেব যেগুলো 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। প্রথম প্রবলেম 2টা পড়ে নিই। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাসার্টেন ক্রেডিট সেলস, আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? ক্রেডিট সেলস। কী কী ইনফরমেশন দিয়ে দিয়েছে? ডেটার্স ওপেনিং ব্যালেন্স দিয়েছে, ক্লোজিং ব্যালেন্স দিয়েছে, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড টু ডেটার্স, এই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে। তাহলে ক্রেডিট সেল ক্যালকুলেট করা আমরা আগের ভিডিওয়ে দেখেছিলাম, তাহলে আমরা একটা ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করে নেব। প্রথমে আমরা এখানে যখন আমাদের 1 মার্কসের ছোট কোশ্চেন হিসেবে আসবে তখন আমাদের প্রপার প্রোফর্মায় না করলেও হবে, আমরা টি ফর্মে ছকটা টেনে নিতে পারি। তাহলে সেইভাবে আমরা একটা ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, ডেবিট ক্রেডিটটা লিখবো, তা না হলে আমরা 2 লিখতে অসুবিধা হবে। তাহলে আমরা উপরে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট বলে একটা টি ফর্মে প্রোফর্মা টেনে নিয়েছি। কি কি দিয়েছে? প্রথমে ওপেনিং ব্যালেন্স আছে, আমরা জানি ডেটার্সের ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে আসে, তাহলে টু ব্যালেন্স বিডি 20,000 ওপেনিং ব্যালেন্স বসালাম। ক্লোজিং ব্যালেন্স দিয়েছে ক্রেডিট দিকে লাস্টে আসে, আমরা প্রোফর্মাতেও দেখেছি, আগের দিন অঙ্কও করেছি, তাহলে বাই ব্যালেন্স সিডি 30,000, আমরা ক্লোজিং ব্যালেন্সটা নিচু করে বসিয়ে দিলাম কারণ ক্লোজিং ব্যালেন্সটা লাস্টেই আসে। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট 60,000, বাই ক্যাশ অ্যাকাউন্ট 60,000, বাই ডিসকাউন্ট অ্যালাউড 2,000, তাহলে এগুলো আমরা বসিয়ে দিলাম। আমাদের ক্রেডিট সেল ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমরা আগে ক্রেডিট দিকটা যোগ করে নিলাম, 60 + 2 + 30 মানে 92,000, আর এদিকে ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স আছে 20,000, তাহলে আমার ডিফারেন্সটা হচ্ছে 72,000, তাহলে আমার ক্রেডিট সেল হচ্ছে 72,000। অবশ্যই আমরা ব্যালেন্সিং ফিগার লিখব, কারণ কোনটা ক্যালকুলেট করতে বলেছে সেটা আমরা ব্যালেন্সিং ফিগার দেখে বুঝতে পারবো। তাহলে এইভাবে আমরা টি ফর্মে প্রোফর্মা টেনে ক্রেডিট সেল ক্যালকুলেট করে নিলাম। নেক্সট দেখে নেব, নেক্সট অঙ্কটা নাম্বার 3 কি বলেছে? অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট পেড টু ক্রেডিটার্স ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। এখানে অ্যামাউন্ট পেড টু ক্রেডিটার্স বার করতে বলেছে। ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে জেনারেলি আমরা কি দেখেছিলাম? ক্রেডিট পারচেস বার করতে দেয়, ক্রেডিট পারচেস তোমাকে অ্যাসার্টেন করতে দেয়, কিন্তু এখানে ক্রেডিট পারচেস কিন্তু বলে দিয়েছে, সেটা অ্যাসার্টেন করতে বা ক্যালকুলেট করতে বলেনি। তোমাকে কোনটা ক্যালকুলেট করতে বলেছে? অ্যামাউন্ট পেড টু ক্রেডিটার্স। তাহলে এইভাবে যে কোনো মিসিং ফিগার কিন্তু এই মেথড থেকে আসতে পারে। কি কি ইনফরমেশন দিয়েছে? ক্রেডিটার্সের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে, আর ক্রেডিট পারচেস বলে দিয়েছে। তাহলে সেমভাবে আমরা টি ফর্মে ছকটা টেনে নিয়েছি, যা যা ইনফরমেশন আমাদের দিয়েছে সেগুলো আমরা পরপর বসিয়ে দেব। প্রথমে ওপেনিং ব্যালেন্স, ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স কোন দিকে হয়? বাই দিকে, বাই ব্যালেন্স বিডি 15,000, আর ক্লোজিং ব্যালেন্স কোন দিকে হয়? ডেবিট দিকে, তাহলে টু ব্যালেন্স সিডি 20,000, আর ক্রেডিট পারচেস
আমরা জানি ক্রেডিট পারচেস, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট, আমরা জার্নাল করলে এটাই পাই। তাহলে ক্রেডিট পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট, তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই ক্রেডিট পারচেস 40,000, তাহলে আমাদের ডিফারেন্সটাই হবে ক্যাশ। তাহলে ক্যাশ পেড, ক্যাশ দিচ্ছি ক্রেডিটারকে, তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্রেডিটার্সের ডেবিট দিকে আমি টু ক্যাশ বলে ব্যালেন্সিং ফিগার বলে অ্যামাউন্টটা ক্যালকুলেট করব। এদিকটা যোগ করেছি 55,000 মাইনাস 20,000, 35,000, তাহলে এই 35,000 হচ্ছে আমাদের ক্যাশ পেড টু ক্রেডিটার্স। নেক্সট নাম্বার 4, calculate the amount received from debtors from the following information। যে ইনফরমেশনগুলো দিয়েছে সেখান থেকে কি ক্যালকুলেট করতে বলেছে? অ্যামাউন্ট রিসিভ ফ্রম ডেটার্স, মানে এই নাম্বার 3 এর অপোজিট। নাম্বার 3তে অ্যামাউন্ট পেড টু ক্রেডিটার্স ক্যালকুলেট করতে বলেছিল, এখানে অ্যামাউন্ট রিসিভ ফ্রম ডেটার্স ক্যালকুলেট করতে বলেছে। সেম ইনফরমেশন দিয়েছে, ডেটার্সের ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স দিয়েছে আর ক্রেডিট সেল দিয়েছে। আমরা এভাবে টি ফর্মে ছক টেনে তো করতেই পারি, কিন্তু আমার যদি এরকম ছোট অঙ্ক থাকে আমরা কিন্তু ফর্মুলা লিখেও করতে পারি। যদি আমাদের এই ব্যাপারটা অর্থাৎ প্রোফর্মাটা ভালো করে মনে থাকে, আমাদের প্রোফর্মাটা যদি ভালো করে মাথায় রাখতে পারি, তাহলে আমরা এইভাবে টি ফর্মেও করতে পারি। আমাকে কি জানতে চেয়েছে? ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স। দেখো আমি এটা দেখে তোমাদের বুঝিয়ে দিই। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স মানে হচ্ছে আমার এই অ্যামাউন্টটা, এই ভ্যালুটা জানতে চেয়েছে, আর দিয়ে দিয়েছে ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স আর ক্রেডিটার্স। তাহলে ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে থাকে, ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট দিকে থাকে, আর ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে থাকে, ক্রেডিট সেলস ডেবিট দিকে থাকে, আর ক্লোজিং ব্যালেন্সটা ক্রেডিট দিকে থাকে। তাহলে আমরা এইভাবেও ফর্মুলাটা লিখে অঙ্ক করতে পারি। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স ইজ ইকাল টু ওপেনিং ব্যালেন্স প্লাস ক্রেডিট সেলস মাইনাস ক্লোজিং ব্যালেন্স। এভাবে আগে ফর্মুলা লিখে নেব, ওপেনিং ব্যালেন্স প্লাস ক্রেডিট সেলস মাইনাস ক্লোজিং ব্যালেন্স। ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ওপেনিং ব্যালেন্স হচ্ছে 10,000, তারপর 15,000 মাইনাস 12,500 করে আমাদের আনসার বেরোলো, অর্থাৎ ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স বেরোলো 12,500। তাহলে এইভাবেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। আমাদের টি ফর্মে এভাবেও ছক টেনে করতে পারি, এইভাবেও করতে পারি। যেভাবে করলে তোমাদের সুবিধা হয় সেভাবে কিন্তু আমরা করতে পারি। তবে অবশ্যই এগুলো কিন্তু ফর শর্ট কোয়েশ্চেন্স, 1 মার্কসের কোশ্চেনে। যদি বড় কোশ্চেনে আগের দিন আমরা যেরকম করেছিলাম, অর্থাৎ আগের ভিডিওয় পার্ট 1 ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, যেগুলো বড় কোশ্চেন হিসেবে আসে, সেই রকম অঙ্ক এলে কিন্তু প্রপার প্রোফর্মা টেনেই করতে হবে, সেটা কিন্তু টি ফর্মে করলে হবে না। এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেন এলে তবেই আমরা এইভাবে টি ফর্মে বা এরমভাবে ফর্মুলা লিখে করতে পারি। কিন্তু বড় মার্কসের 4 মার্কস বা 6 মার্কসের অঙ্ক এলে সেটা কিন্তু অবশ্যই প্রপার প্রোফর্মা অর্থাৎ প্রপার লেজারের ছক টেনে আগের দিন আমরা যেভাবে অঙ্ক করেছিলাম সেইভাবেই করতে হবে। আমরা আরও দুটো অঙ্ক দেখে নেব। নাম্বার 5-এ ক্যালকুলেট ক্লোজিং ডেটার্স ব্যালেন্স। এখানে ডেটার্সে কোন মিসিং ফিগার জানতে চেয়েছে? ক্লোজিং ব্যালেন্স। কি কি দিয়েছে ইনফরমেশন? ওপেনিং ডেটার্স দিয়েছে, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স দিয়েছে, টোটাল সেলস দিয়েছে, ব্যাড ডেটস দিয়েছে, ক্যাশ সেলস দিয়েছে, রিটার্ন ইনওয়ার্ড দিয়েছে, বিল রিসিভড ফ্রম কাস্টমার্স দিয়েছে। তাহলে এখান থেকে আমরা সেমভাবে ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি টি ফর্মে। সেখানে আমরা ইনফরমেশনগুলো আগে লিখব। প্রথমে ওপেনিং ডেটার্স টু ব্যালেন্স বিডি 25,000, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে 35,000, টোটাল সেলস দিয়েছে, কিন্তু আমাদের অঙ্কে কি আসে? ক্রেডিট সেলস আছে, কারণ ডেটার্স ক্রেডিট সেলসের সাথে যুক্ত, ক্যাশ সেলের সাথে নয়, কারণ ক্যাশ সেল যদি হয়ে যায় তাহলে আর ডেটার্স অ্যাকাউন্টে আসে না। তাহলে এখানে আমাদের অঙ্কে টোটাল সেলস দিয়েছে, আবার দেখো ক্যাশ সেলসও দিয়েছে। তো আমরা জানি যে টোটাল সেলস হচ্ছে ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। তাহলে টোটাল সেলস থেকে যদি আমি ক্যাশ সেলস মাইনাস করে দিই তাহলেই আমরা ক্রেডিট সেলটা পাবো। তাই এখানে আমি ক্রেডিট সেল বলে 1 লাখ মাইনাস 10,000 মানে টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস দেখিয়ে দিয়েছি 90,000।
এরপর ব্যাড ডেট আছে, ব্যাড ডেট আমি বসিয়েছি। রিটার্ন ইনওয়ার্ড আছে, রিটার্ন ইনওয়ার্ড 500 বসিয়েছি। বিলস রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমারের থেকে বিল পেয়েছি, তাহলে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট, তাহলে আমাদের ডেটার্সের ক্রেডিট দিকে বাই বিলস রিসিভেবল অ্যাকাউন্ট বলে 10,000 আসবে। তাহলে এই ইনফরমেশানগুলো আমাদের যা যা ইনফরমেশান দিয়েছে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে বসিয়ে দিয়েছি। এরপর আমাকে কি ক্যালকুলেট করতে হবে? ক্লোজিং ডেটার্স ব্যালেন্স। তাহলে ক্লোজিং ডেটার্স ব্যালেন্স আমাদের ক্রেডিট দিকে আসে, তাহলে আগে আমাকে ডেবিট দিকটা যোগ করতে হবে। ডেবিট দিক যোগ করেছি 1,15,000, এটা যোগ করে আমাদের ব্যালেন্সটা এসছে 68,000, যেটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার, সেটা হচ্ছে টু ব্যালেন্স সিডি। আমরা জানি যে অবশ্যই সিডিটাকে বিডি করে দিতে হয়, তো সিডিটাকে বিডি করে দিতে পারো। তাহলে বাই ব্যালেন্স সিডি 68,000, যেটা আমাদের জানতে চেয়েছে ক্লোজিং ডেটার্স ব্যালেন্স, সেটা আমরা টি ফর্মে ছক টেনে করে দিলাম। আজকে লাস্ট অঙ্ক নাম্বার 6, ক্যালকুলেট ক্রেডিটার্স ব্যালেন্স অ্যাট দ্য বিগিনিং। অ্যাট দ্য বিগিনিং মানে ওপেনিং ক্রেডিটার্স। তাহলে ওপেনিং ক্রেডিটার্স জানার জন্য আমাকে কি কি ইনফরমেশান দিয়েছে? ক্রেডিট পারচেস বলেছে, ক্যাশ পেড টু ক্রেডিটার্স বলেছে, ক্লোজিং ব্যালেন্স অফ ক্রেডিটার্স বলেছে। আমরা টি ফর্মেও অঙ্ক করতে পারি, আবার এইভাবে ফর্মুলা লিখেও অঙ্ক করতে পারি। তাহলে টি ফর্ম তো আগে আমরা দেখালাম একটা, তাহলে এটা আমি এইভাবে লিখে করে দেখাই, ফর্মুলা লিখে। তাহলে ওপেনিং ব্যালেন্স অফ ক্রেডিটার্স আমার জানতে চেয়েছে, সেটা ইজিক্যাল টু ক্যাশ পেড টু ক্রেডিটার্স প্লাস ক্লোজিং ব্যালেন্স অফ ক্রেডিটার্স। ক্যাশ পেড টু ক্রেডিটার্স কত আছে? 10,000, আর ক্লোজিং ব্যালেন্স কত বলে দিয়েছে? 15,000, তাহলে 25,000 হলো। এবার এর থেকে আমি ক্রেডিট পারচেস লেস করেছি, তাহলে ক্রেডিট পারচেস লেস করা 15,000 লেস করেছি, মানে 10,000 হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স অফ ক্রেডিটার্স। তাহলে এইভাবে এই অঙ্কগুলো কিন্তু, এই কনভার্সন মেথডটা কিন্তু বড় অঙ্ক হিসেবেও অর্থাৎ 6 মার্কসের অঙ্ক হিসেবেও আসে এবং 1 মার্কসের অঙ্ক হিসেবেও কিন্তু আসে। 1 মার্কসের এমসিকিউর মধ্যেও এরকম একটা ছোট ইনফরমেশান দিয়ে 4টে অপশান দিয়ে দিতে পারে, কিংবা 1 মার্কসের যে কোশ্চেন আসে সেখানেও কিন্তু এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই বড় অঙ্কে যদি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডও দেয়, ছোট অঙ্কের মধ্যে কিন্তু একটা না একটা কনভার্সন মেথডের এটা পাবে। তাহলে এই অঙ্কগুলো যে তোমাদের প্রোফর্মা আছে, সেই প্রোফর্মাটা বা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে পার্ট বি থেকে আমরা প্রথমে নন প্রফিট সিকিং কনসার্নের অঙ্ক দেখেছি, যেখানে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করা দেখেছি, এবং সেখান থেকে একটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কম্পালসারি এভরি ইয়ার আসে। এবং এখানে অর্থাৎ পার্ট বির যে নেক্সট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস বলে যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকেও আমরা দুটো মেথড অর্থাৎ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড এবং কনভার্সন মেথড দেখলাম। এখান থেকেও কিন্তু কম্পালসারি একটা অঙ্ক আসে, অর্থাৎ এই পার্ট বির দুটো চ্যাপ্টার আছে, দুটো চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো চ্যাপ্টার থেকেই কম্পালসারিভাবে অঙ্ক আসে প্রত্যেক বছর। তোমরা ইয়ারের অঙ্কগুলো, ইয়ারে যে কোশ্চেন আছে সেটা দেখতে পারো, সেখান থেকে তোমরা এই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। তবে দুটো অঙ্কের সাথে থিওরিও কিন্তু অর হিসেবে আসে, তাই দুটো অঙ্ক থেকে আমরা দুটো চ্যাপ্টারেরই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো পড়েছিলাম, তাই থিওরিটিক্যাল কোশ্চেনগুলোও কিন্তু আমরা ভালো করে দেখে রাখবো, কারণ অঙ্কের সাথে এই থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবেও কিন্তু অর হিসেবে আসে। পার্ট বি এই দুটো চ্যাপ্টারই আছে, আর নেক্সট একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কম্পিউটার ইন অ্যাকাউন্টিং, যেটা কম্পিউটার রিলেটেড একটা চ্যাপ্টার। সেটাও আমি করাবো, তবে সেটা অনেক লাস্টের দিকে করাবো। আমি আগে পার্ট এ থেকে অন্য চ্যাপ্টার, অন্য যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেটা ভালো করে নেব। নেক্সট ডেতে আমরা সব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফাইনাল অ্যাকাউন্ট স্টার্ট করব। ফাইনাল অ্যাকাউন্ট কিন্তু তোমাদের কম্পালসারি 20 মার্কস আসেই,
সরি 10 মার্কস। ফাইনাল অ্যাকাউন্ট তোমাদের কম্পালসারি 10 মার্কসের একটা অঙ্ক আসে এবং তার সাথে কোনো অর থাকে না, একটাই অঙ্ক আসে, সেটাই করতে হয়। তো নেক্সট দিন থেকে আমরা ফাইনাল অ্যাকাউন্ট স্টার্ট করব।